হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট ইউটিউব চ্যানেল। তো আজকে 25 ফেব্রুয়ারি এবং আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এসেছি ঠিক সকাল 7:15। তোমাদের সাথে আমার যেরকম অ্যাজ ইউজুয়াল দেখা হয় ঠিক সেরকমভাবেই আজকে দেখা হলো। সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। সকলে রেডি হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের জন্য। আচ্ছা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তোমাদের অনেকদিন ধরে একটা দাবি ছিল, রেকমেন্ড ছিল যে ম্যাম একটু কারেন্ট অ্যাফেয়ার্স এর ডিটেল প্রশ্নের সঙ্গে সঙ্গে ডিটেল আলোচনার সঙ্গে সঙ্গে একটু প্রশ্ন উত্তর আলোচনা করুন, তাই তো? তো আজকে কিন্তু সেই রকমই তোমাদের অনুরোধ মেনে, তোমাদের অনুরোধকে রেখে আজকে প্রশ্ন উত্তর এনেছি, তার সঙ্গে সঙ্গে সেই প্রশ্ন উত্তরের ব্যাখ্যা স্বরূপ আলোচনাগুলো থাকবে। ঠিক আছে? তো দেখো ক্লাসটা তোমাদের কেমন লাগে, আর আমি প্রশ্নগুলো যখন করব তখন তোমরা একটু সেগুলোর আনসার করতে চেষ্টা করো। ঠিক আছে? আমি একটু টাইম তোমাদেরকে দেব, তো তোমরা চেষ্টা করো, তারপরে আমি উত্তরগুলো বলে দেবো। ওকে? তারপরে তো ডিটেল আলোচনা রয়েছে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই দেখো, একটা ইম্পর্টেন্ট ডে নিয়ে প্রশ্ন আছে যে আমরা 24শে ফেব্রুয়ারি কোন দিবস পালন করে থাকি। সেন্ট্রাল এক্সাইজ ডে, ইন্টারন্যাশনাল পিস ডে, কাস্টমস ডে নাকি মাদার টাং ডে? কোন দিবস আমরা পালন করে থাকি 24শে ফেব্রুয়ারি? বলো তোমরা কতটা, মানে এই ইম্পর্টেন্ট ডে নিয়ে কতটা তোমরা জানো, একটুখানি নিজেদেরকে দেখো। ওকে, আমরা 24শে ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সাইজ ডে পালন করে থাকি। হোয়াট ইজ সেন্ট্রাল এক্সাইজ বা এক্সাইজ বলতে আমরা কি বুঝি? এক্সাইজ শব্দটা তোমরা কিসের সঙ্গে রিলেট করতে পারো? আমরা ট্যাক্সের সঙ্গে রিলেট করতে পারি। মনে করো যে আমাদের কিন্তু এক্সাইজ ডিউটি বলে একটা ডিউটি রয়েছে, তাই না? মানে এরকম একটা ট্যাক্স কিন্তু আমাদের দিতে হয় এক্সাইজের জন্য। ওকে, তো এই ধরনের সেন্ট্রাল এক্সাইজ ডে আমরা পালন করে থাকছি 24শে ফেব্রুয়ারি। ওকে, দেখো, এটা 24 ফেব্রুয়ারি 1944 সালে, 1944-এ কি হয়েছিল না, দ্য সেন্ট্রাল এক্সাইজ ডে এবং সল্ট অ্যাক্ট আনা হয়েছিল ভারতে। খুব গুরুত্বপূর্ণ একটা আইন, লবণ আইন, যেটা আনা হয়েছিল এই 24শে ফেব্রুয়ারি। এবং সেই দিনকেই কিন্তু সেন্ট্রাল এক্সাইজ ডে হিসেবেও ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে? বাই দ্য ওয়ে, এই দিনটা বেসিক্যালি কিন্তু আমাদের, মানে ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট ডে, এটা তোমরা বুঝতেই পারছো। তোমরা যারা যারা এক্সাইজ সম্বন্ধে ডিটেলে জানো বা এক্সাইজ সম্বন্ধে তোমাদের ধারণা রয়েছে, তারা আমাকে একটা কমেন্ট করো। ঠিক আছে? তারা আমাকে কমেন্ট করো যে এক্সাইজ সম্বন্ধে তোমরা কি জানো। ঠিক আছে? চলো, আর যাদের আমি কমেন্ট পড়বো, তো দেখবো কোন তোমরা ঠিক বলছো নাকি ভুল। নেক্সট ডে কিন্তু আমি এটা তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? চলো, সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে তোমাদের জন্য, ব্রাইন পুল কি? তোমাদের জন্য একটা ছোট্ট হিন্ট, যে এখানে পুল মানে কিন্তু কোনো একটা জলাশয়ের কথা বলা হচ্ছে। ঠিক আছে? যেখানে আমরা ছোটবেলা থেকে কি জেনেছি, পুল মানে কি একটা পুকুর বা হ্রদ, এরম টাইপের কিছু। তো সেই টাইপেরই একটা ছোট জলাশয়ের কথা বলা হয়েছে, ব্রাইন পুল নাম রাখা হয়েছে। তো এইটা অ্যাকচুয়ালি কি, সমুদ্রের নিচের কোনো একটা হাইপার স্যালাইন, অক্সিজেন নেই এরকম কোনো একটা হ্রদ, নাকি অপশন বি তে দেখো গভীর মহাসাগরে নিম্ন লবণাক্ত অঞ্চল, নাকি সমুদ্রতলের মিঠা পানির হ্রদ, নাকি উষ্ণ জলের উজানের ক্ষেত্র? বলো কোনটা হবে সঠিক উত্তর, তারপরে আমি তোমাদের উত্তরটা দিয়ে দেবো। নিজেদের একটু ব্রেন খাটাও, দিয়ে ভাবো যে কোনটা উত্তর হতে পারে। ব্রাইন পুল কাকে বলছে? ওকে, ভাবো। ওকে, আশা করছি তোমরা সকলে মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছো। তো আমাদের সঠিক উত্তর হবে এখানে অপশন এ, সমুদ্রের নিচের একটা হাইপার স্যালাইন মানে প্রচন্ড লবণাক্ত একটা অঞ্চল বা হ্রদ দেখতে পাওয়া যায়, যেখানে কিন্তু অক্সিজেন প্রায় নেই বললেই চলে। সেরকম একটা হ্রদ বা সেরকম একটা জলাশয়কেই নাম দেওয়া হয়েছে ব্রাইন পুল। ওকে, চলো আমরা ডিটেলটা একটু জানি। তো এই ব্রাইন পুলস, এটা সমুদ্রের নিচের একটা হাইপার স্যালাইন অঞ্চল। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এলাকাটা দেখতে পাচ্ছ, এই পুরো এলাকাটা নিয়ে হচ্ছে ব্রাইন পুল। ওকে,
ওকে, এটা হাইপার স্যালাইন মানে যেখানে অতিরিক্ত পরিমাণে লবণ রয়েছে, লবণ উপস্থিত। সমুদ্রের জল এমনি লবণাক্ত হয়, কিন্তু সেইটার তুলনাতেও এই ব্রাইন পুলের যে অঞ্চলটা থাকছে এটা আরো বেশি লবণাক্ত, এবং এখানে অক্সিজেনের মাত্রা প্রায় নাইয়ের সমান, নেই বললেই চলে। তো এরকম জায়গায় কিছু সামুদ্রিক প্রাণী এরকম জায়গায় যদি এসে পড়ে, তাহলে পরে তাদের প্রাণের আশঙ্কা ঘটতে পারে, মানে তারা কিন্তু বাঁচতে পারে না। এত লবণাক্ত জলে কখনো যেখানে অক্সিজেন নেই, সেখানে প্রাণী বা উদ্ভিদ এরা বাঁচবে কেমন করে? কিন্তু তাও এমন কিছু কিছু প্রাণী রয়েছে যারা কিন্তু এই জলেও বেঁচে থাকতে পারে, অভিযোজন সেরকম ভাবেই তাদের অভিযোজিত হয়। ওকে, আচ্ছা, এবার এখান থেকে প্রশ্ন আমাদের আসতে পারে আরেকটা, যে এই ব্রাইন পুলস এর আরেক নাম কি? তো আরেক নাম হলো আন্ডার ওয়াটার লেক। ঠিক আছে, একে আন্ডার ওয়াটার লেকও বলা হয়ে থাকে, জলের নিচের হ্রদ। ওকে, এবং এটা দেখো যেহেতু এর লবণাক্ততা অনেক বেশি, যেহেতু এটা আরো অনেক বেশি নুন রয়েছে এই জলে, তাই জন্য এটা আশেপাশের জলের তুলনায় এই ব্রাইন পুল অঞ্চলের যে জলটা সেটা আরো বেশি ঘন হবে, আরো বেশি সেই জলটা ভারী হবে। ঠিক আছে, তো হালকা জাস্ট বিজ্ঞান কাজে লাগিয়ে তোমরা এই পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারো, মনে রাখতে পারো। তো তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ কিরকম দেখতে হয় জায়গাটা। দেখো জল কিন্তু রয়েছে, এই এই যে আশেপাশের যে অঞ্চলগুলো এগুলো কিন্তু জলের নিচে, সমুদ্রের নিচে এরকম একটা জায়গা যেখানে আরো বেশি করে লবণ রয়েছে। তো এটা রিসেন্টলি এই ব্রাইন পুল আবিষ্কৃত হয়েছে, রিসেন্টলি এই ব্রাইন পুল নামে এই বিষয়টা আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, তো সেই জন্য এটা এখন কিন্তু নিউজে আছে। তো দেখো এখানে নর্মাল সি ওয়াটার তো রয়েছে, নর্মাল সি ওয়াটার রয়েছে, তার এই যে ইন্টারফেস রয়েছে তার ঠিক নিচে এত বড় জায়গা জুড়ে, মানে এইরকম একটা জায়গা, দুটো ধরো সমুদ্রের নিচেও তো একটা ভূতল রয়েছে, তো এই ভূতলটার একটু খাদের মতো অঞ্চল থাকছে, সেই জায়গাটাতেই কিন্তু তৈরি হয় এই ব্রাইন পুল, যেখানে দেখো এইখান থেকে সল্ট রিলিজ হচ্ছে, প্রচুর পরিমাণে নুন এই জায়গাটাতে জমা হচ্ছে, এবং এখানে দেখো একটা পুরো লেয়ারই তৈরি হয়, ওপরে এক রকমের সি ওয়াটার, সেখানে এক রকমের নুনের মাত্রা, সেখানে এক রকমের অক্সিজেন। হ্যাঁ, আর এই যে বিচের কথা বলা হচ্ছে, ঠিক আছে, আর তার ঠিক নিচে যেখানটা হাইপার স্যালাইন যে জায়গাটা রয়েছে এবং অ্যানক্সিক বেসিন, ওকে, সেই জায়গাটায় কিন্তু আমাদের সব থেকে বেশি পরিমাণে নুন দেখতে পাওয়া যায়। আর দেখো এই যে সি বিচ না, সি বিচের নিচে এই জায়গাটায় অ্যানশিয়েন্ট সল্ট ডিপোজিটস রয়েছে, মানে এখানে আমাদের নুন জমা থাকে, সেই জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছ এটা লিকেজ, এই নুনটা ডিরেক্টলি এই জলে যখন মিশছে, তো সি এর মানে সমুদ্রের আশেপাশে যখন মিশছে, সমুদ্রের জলে যখন মিশছে, তখন এই পোর্শনটা একদম নিচের পোর্শনটায় বেশি লবণ, আর আস্তে 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 উপরের দিকে যখন সি সারফেসে যাচ্ছে যত বেশি, সেই জায়গাটায় কম লবণ দেখতে পাওয়া যায়। তো এইরকমই একটা প্রাকৃতিক ভাবে এই ব্রায়ান পুলগুলো তৈরি হয়। ঠিক আছে, ওকে, নেক্সট একটা দিবস, আবার একটা ইম্পর্টেন্ট ডে, ইন্টারন্যাশনাল অ্যাসপারজাস ডে আমরা কবে পালন করে থাকি? ইন্টারন্যাশনাল অ্যাসপারজাস ডে আমরা কবে পালন করে থাকি? 18ই ফেব্রুয়ারি, 19শে ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। এটা একটা ইম্পর্টেন্ট ডে। এই অ্যাসপারজার হলো এক ধরনের রোগ, ঠিক আছে, এটা এক ধরনের রোগ, এই রোগের অ্যাওয়ারনেস নিয়ে কিন্তু এই দিবসটা পালন করা হয়ে থাকে। তো বলো, ইন্টারন্যাশনাল অ্যাসপারজাস ডে আমরা কবে পালন করে থাকি? কি তোমরা যারা জানো তারা উত্তর করো, কমেন্টে উত্তর করো, আর আমি তারপরে উত্তরটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ওকে, আমরা 18ই ফেব্রুয়ারি এই অ্যাসপারজাস ডে পালন করে থাকি। ঠিক আছে, তো অ্যাসপারজাস কি সেটা আমরা একটু জেনে নিই। দেখো 2007 সালে ইউএন থেকে, জাতিসংঘ বা ইউএন থেকে কিন্তু এই দিবসটাকে পালন করা হচ্ছে। ঠিক আছে, 2007 সালে থেকেই এই 18ই ফেব্রুয়ারির দিনটিকে যে অ্যাসপারজাস ডে হিসেবে পালন করা হবে সেরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো অ্যাসপারজার হলো একটা সিনড্রোম, একটা স্নায়বিক ব্যাধি, যেটা অটিজমের একটা বলতে পারো পার্ট।
ঠিক আছে। তো অটিজম স্পেকট্রামের একটা স্নায়বিক বিকাশজনিত ব্যাধি হলো এই অ্যাসপারজার, যেটা এই অ্যাসপারজারে আক্রান্ত বাচ্চারা মানে একটুখানি প্রতিবন্ধী টাইপেরই বলতে পারো হয়। ঠিক আছে। এবং এই ব্যক্তিদের দেখা যায় যে মানে তাদেরকে আমরা একটু আলাদা নজরে দেখি বটে, কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই ব্যক্তিরা বা এই অ্যাসপারজার যাদের রয়েছে বা এই অসুখে যারা আক্রান্ত, তাদের কিন্তু এরম ভাবার কারণ নেই যে তাদের ব্রেনের বিকাশ হয়নি। তারা কিন্তু যথেষ্ট ইন্টেলেকচুয়াল হয় এবং নর্মাল মানুষের মতনই তারা ইন্টেলেকচুয়াল হয় বা তাদের থেকে বেশি হয়। ঠিক আছে। উচ্চতর বুদ্ধিমত্তা বা উচ্চতর ইন্টেলেকচুয়ালিটি তাদের মধ্যে থাকে, কিন্তু তাদের কিছু একটা কারণে মানে স্নায়বিক বিকাশ একটু প্রবলেম হয়েছে বা এই ধরনের কিছু সিনড্রোমের প্রবলেম দেখা যায়, যার জন্যই কিন্তু এই ব্যাধিটি হয়ে থাকে। ঠিক আছে। তো এটা অটিজমেরই এক ধরনের বলতে পারো পার্ট, এই অ্যাসপারজার। তো এটা ঘটে থাকে। ঠিক আছে। এতদূর ক্লিয়ার? চলো নেক্সট দেখো, একটা ট্রেডিশনাল ডান্সের কথা বলা হয়েছে, একটা ঐতিহ্যবাহী নৃত্য। এটা কোন রাজ্যে পালন করা হয়ে থাকে? নৃত্যটির নাম দেখো ঝুমাইর বিনন্দিনী। ঠিক আছে। ঝুমাইর বিনন্দিনী এই একটা ডান্স ফর্ম, যেটা ট্রেডিশনাল ডান্স ফর্ম কোন রাজ্যের, এটাই প্রশ্ন করা হয়েছে। অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, মণিপুর। প্রশ্নটা দেখে মনে হতে পারে যেটা একটা স্ট্যাটিক জিকের একটা প্রশ্ন, একদমই ঠিক, কিন্তু এর পিছনে একটা কারেন্ট অ্যাফেয়ার্স লুকিয়ে রয়েছে, তাই জন্যই এই প্রশ্নটা করা হয়েছে। তো বলো, উত্তর করো, ঝুমাইর বিনন্দিনী এইটা কোন রাজ্যে পরিবেশিত হয়? অনেকেই হয়তো সঠিক উত্তর জানো, অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য বলে রাখি, আসামে হচ্ছে এই ট্রেডিশনাল ডান্স ফর্ম হচ্ছে এই ঝুমাইর বিনন্দিনী। ঠিক আছে। ঝুমাইর নাচ কিন্তু আমরা আসামে দেখতে পাই। তো দেখো, ভারতের প্রধানমন্ত্রী ঝুমাইর বিনন্দিনী 2025-এ যোগ দিয়েছিলেন। নরেন্দ্র মোদী এই ঝুমাইর বিনন্দিনীর যে অনুষ্ঠানটি ঘটেছিল সেখানে তিনি যোগ দিয়েছিলেন, সেখানে তিনি গিয়েছিলেন। এটা অ্যাকচুয়ালি 200 বছর কমপ্লিট হচ্ছে। এই এই তোমার ঝুমাইর বিনন্দিনীর যে এই অ্যাকচুয়ালি কি বলবো অনুষ্ঠানটি, এই এই ট্রেডিশনাল ফোক ডান্সের 200 বছর কমপ্লিট হচ্ছে। তো তাই জন্য এই পারফরমেন্সটা রাখা হয়েছিল এবং এখানে কিন্তু নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন এবং যোগ দিয়েছিলেন। তো এখানে আরো 8,000 শিল্পী এখানে যোগদান করেছিলেন। ঝুমাইর, যার আরেক নাম কিন্তু ঝুমুর ডান্স। ঠিক আছে। ঝুমুর নাচ আমরা জেনে থাকি, তো এই ঝুমাইরই আগে আরেকটা নাম আমরা বলতে পারি ঝুমুর ডান্স, যেটা আসামের আদিবাসী চা উপজাতিদের একটি ট্রেডিশনাল ফোক ডান্স। ওকে। আসামে যারা চা উৎপন্ন করে থাকেন যে সমস্ত আদিবাসীরা, তাদেরই একটা ফোক ডান্স বলা যেতে পারে এই ঝুমাইর বিনন্দিনীকে। ওকে। যেটা কিনা যখন ওই চায়ের চা কাটা হয়, চা পাতা কাটা হয় বা ফসল কাটা হয়, সেই সময় পরিবেশিত হয়ে থাকে। আর আমরা কি জানি যে এই টাইমটা ফসল কাটার সময় এবং নতুন ফসল বপন করার সময়, তাই তো? তো এই টাইমে কিন্তু অনেক জায়গাতেই এই ধরনের উৎসবগুলো ঘটে থাকে। ঠিক আছে। এই জানুয়ারি টু এপ্রিল এই টাইম বিংটা যেটা হয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ফসলের বপন এবং ফসল কাটা এই এই বিষয়গুলো ঘটতে থাকে। তো এই সময় কিন্তু বিভিন্ন রাজ্যে এক একটা এরকম ট্রেডিশনাল উৎসব ফেস্টিভ্যাল আয়োজিত হয়, ট্রেডিশনাল ডান্স হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে। ঠিক আছে। তো আসামের ক্ষেত্রে কিন্তু এই ঝুমাইর বিনন্দিনী হচ্ছে আরেকটা একটা ট্রেডিশনাল ডান্স ফর্ম। ঠিক আছে। এটা নিউজে এসছে কারণ এখানে নরেন্দ্র মোদী যোগদান করেছিলেন। ওকে। চল নেক্সট কোয়েশ্চেন যেটা হয়েছে, আয়রন ডোম স্টাইল বলে একটা মিসাইল সিস্টেম, ডিফেন্স একটা মিসাইল সিস্টেম লঞ্চ করা হয়েছে। এটা কোন দেশ থেকে করা হয়েছে? তার নাম কি রাখা হয়েছে? আয়রন ডোম স্টাইল। ওকে। ভারত, ইসরায়েল, রাশিয়া, চায়না। কোনটা সঠিক উত্তর হবে এখানে? আয়রন ডোম স্টাইলের একটা ডিফেন্স মিসাইল সিস্টেম, এটা কোন দেশ থেকে লঞ্চ করা হয়েছে? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, ইসরায়েল থেকে। ইসরায়েল থেকে এটা করা হয়েছে। দেখো, মার্কিন প্রেসিডেন্ট যিনি রয়েছেন আমাদের এখন কে, ডোনাল্ড ট্রাম্প, তিনি এই ব্যালিস্টিক, হাইপারসনিক, ক্রুজ জাতীয় যে মিসাইল গুলো রয়েছে সেগুলোকে যাতে প্রতিরোধ করা যায় বা সেগুলোর বিরুদ্ধে গিয়ে তিনি একটা সুরক্ষার জন্য এই আয়রন ডোম স্টাইল মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার
জন্য সাইন করেছিলেন। ঠিক আছে, তো সেইটা অলরেডি তৈরি হয়েছে। কোথায় হয়েছে? ইসরায়েলে হয়েছে। আয়রন ডোম হলো ইসরায়েলের শর্ট রেঞ্জে যে বিমান ডিফেন্স সিস্টেম রয়েছে, শর্ট রেঞ্জ বিমান এয়ার ডিফেন্স সিস্টেম। তো সেইটার জন্য যে রকেটের, ধরো রকেট যাত্রা করছে, তো সেটাকে আটকায় বা সেটাকে কিন্তু বাধা দিতে পারে হচ্ছে এই আয়রন ডোম স্টাইল মিসাইল। ঠিক আছে, কোনো রকেটের প্রতিরক্ষাতে এটা হেল্প করে। ওকে, এবং এটি দেখো রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি দ্বারা তৈরি। তাহলে এই আয়রন ডোম স্টাইল এটা কে তৈরি করেছে, কারা তৈরি করেছে? তো সেটা হচ্ছে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা এটা তৈরি। এবং এটা দেখো দিন রাত এবং সকল ধরনের আবহাওয়াতেই কিন্তু কাজ করতে পারে। তো এই আয়রন ডোম স্টাইল মিসাইল ডিফেন্স সিস্টেম এটা কিন্তু যে কোনো আবহাওয়াতেই কাজ করতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি উপদ্বীপীয় ভারতে আবিষ্কার হয়েছে ব্লু চিকড বি ইটার। এটার এদের প্রজনন স্থান, ঠিক আছে, বা ব্রিডিং সাইট, তো এটা কোথায় অবস্থিত? সুন্দরবন, চিল্কা, কচ্ছের রন নাকি আন্দিভিলাইয়ের সল্ট পান, তামিলনাড়ু? কোন রাজ্য এবং কোন জায়গা দুটোই এখানে কোয়েশ্চেন করেছে। তো এটা ভারতের কোন একটা উপকূলবর্তী এলাকাতেই ঘটেছে। তো এই উপকূলবর্তী এলাকাটা কোনটা? এই ব্লু চিকড বি ইটার এটা হচ্ছে এক ধরনের পাখি। ঠিক আছে, তো এদের প্রজনন স্থান বা এদের ব্রিডিং সাইট কোথায় সেটাই জানতে চেয়েছে। এটা রিসেন্টলি আবিষ্কৃত হয়েছে। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে তামিলনাড়ুর আন্দিভিলাইয়ের সল্ট পান। ঠিক আছে, তো দেখে নাও এই উপদ্বীপীয় ভারতের ব্লু চিক বি ইটারের প্রথম ব্রিডিং সাইট হয়ে গেছে কোথায়? তামিলনাড়ুর যে কন্যাকুমারী, মানে একদম এন্ড পয়েন্ট। ঠিক আছে, একদম এই এন্ড পয়েন্টে তোমার মানাকুডি ম্যানগ্রোভ রয়েছে। এই মানাকুডি ম্যানগ্রোভের কাছে রয়েছে আন্দিভিলাইয়ের একটা লবণাক্ত জলাভূমি। ঠিক আছে, সেইখানেই আবিষ্কৃত হয়েছে এই ব্লু চিকড বি ইটার যে তোমার পাখিটির এদের ব্রিডিং সাইট। এটি এরা কি করে না, প্রজননের জন্য বাবলা গাছ তো তোমরা দেখেছো অনেকেই, তো সেই বাবলা গাছের মতন গাছে কিন্তু এরা করে থাকে প্রজনন। ঠিক আছে, এবং এটা মানে একটুখানি বাবলা গাছ আমরা কোথায় দেখতে পাই? একটু উপক্রান্তীয় আধা মরুভূমি একটু শুকনো টাইপের অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই। এরা একা থাকতে পছন্দ করে বা এরা একটা কলোনি তৈরি করে থাকে। ঠিক আছে, ছোট ছোট কলোনিতে থাকে বা এরা ইন্ডিভিজুয়াল মানে একা থাকতেই পছন্দ করে। করে তার মানে এইভাবেই এরা বাসা বাঁধে। তো এদের যে ব্রিডিং সাইটটা রয়েছে সেটা মূলত আমরা কোথায় কোথায় দেখতে পাই? নীল নদ ডেল্টায় দেখতে পাই, পাকিস্তানে দেখতে পাই, ইরানে দেখতে পাই এবং ভারতেও, সরি, আফ্রিকাতেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এরা শীতকালের টাইমটা আফ্রিকাতে কাটায়। ঠিক আছে, শীতকালের টাইমটা এরা আফ্রিকাতে কাটায়। এরা মোটামুটি কি হয়, একটুখানি বালি বালি অঞ্চল, একটুখানি জলাশয়ের ধারে একটু বালি টাইপের যে অঞ্চলগুলো রয়েছে সেই জায়গাতেই কিন্তু একটু মরুভূমি কাইন্ড অফ এলাকাতেই কিন্তু এরা অ্যাকচুয়ালি থাকতেও পছন্দ করে এবং সেখানেই এরা কিন্তু ব্রিডিং করে। ঠিক আছে, মানে মেনলি হচ্ছে এরা একটু আধা যে এখানে কথাটা বলা হয়েছে না, আধা উপক্রান্তীয় একটা অঞ্চল, আধা মরুভূমি টাইপের একটা অঞ্চলেই কিন্তু এরা বেশি থাকতে পছন্দ করে এবং সেখানেই তারা ব্রিডিং করে। ঠিক আছে, আর এরা ওই একটু লবণাক্ত জলের আশেপাশের অঞ্চলেই বসবাস করে থাকে। ঠিক আছে, ওকে, তো আজকে ইম্পর্টেন্ট যে নিউজগুলো সেগুলো আমি কভার করলাম। সঙ্গে তোমাদের এমসিকিউ এর আকারে প্রশ্ন কেমন করে আসতে পারে, আমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন করে আসতে পারে সেগুলো তোমাদেরকে আলোচনা করে দিলাম। তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল, সেটা আজকে ফুলফিল হলো। তোমরা যদি চাও এরকম ভাবেই কিন্তু আমি তোমাদের কাছে কোয়েশ্চেন আনসারের আলোচনার মধ্যে দিয়েই আনবো। ওকে, আর এই ক্লাসের পিডিএফ যদি পেতে চাও তাহলে হিস্ট্রি ইনসাইট যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। মানে তোমরা টেলিগ্রামে যাও, সেখানে গিয়ে তোমরা এই হিস্ট্রি ইনসাইট বলে সার্চ করো, ওখানেই কিন্তু তোমরা এই চ্যানেলটি পাবে এবং সেখানে জয়েন হয়ে যাও, ওখানেই তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তো এই লোগোটা তোমরা দেখো, এই লোগোটা দেখে তবেই জয়েন হও এবং সেখানেই তোমরা এই
পিডিএফ পেয়ে যাবে। আর যে কোনো রকমের হেল্পের জন্য তোমরা এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকেল 5টায়। আর দ্বিতীয় নাম্বারটা রয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপের জন্য, তোমরা দিনের 24 ঘন্টায় যে কোনো টাইমে এই দ্বিতীয় নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আজকের ক্লাসটা। দেখা হবে আবার আগামীকাল। সকলে খুব ভালো থাকো, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে?